যে মানুষগুলোর কাছে বাঁচার মতো এক ফোঁটা পানি ছিল না, যারা ধুলো আর বালির সাথে যুদ্ধ করে যাযাবরের মতো ঘুরে বেড়াতো। সে আদিম মানুষেরাই কিভাবে মাত্র কয়েক শতাব্দীর ব্যবধানে জন্ম দিল ইতিহাসের সবচেয়ে বড় জাঁকজমকপূর্ণ এক সভ্যতা। সাহারা মরুভূমি থেকে এসে কিভাবে তারা নীল নদের ভয়ঙ্কর বন্যাকে বশ করে নিজেদের বানিয়ে নিল পৃথিবীর প্রথম এবং শক্তিশালী শাসক ফারাও বা ফেরাউন। কিন্তু এত ক্ষমতা আর অঢেল সম্পদের পরও একটি ভয় তাদের তাড়া করে বেড়াতো, আর তা হলো মৃত্যু। আর এই মৃত্যুর ধোঁকা দেওয়ার জন্যই তারা আবিষ্কার করেছিলেন মমিফিকেশনের এক ভয়ঙ্কর বিজ্ঞান। অনেকেই মনে করেন সে মমিকে লুকিয়ে রাখার জন্য তারা গড়ে তুলেছিল গিজার পিরামিড। কিন্তু প্রশ্ন হলো, সেখানে কেন কোন মমি পাওয়া যায়নি? যদি এটি কোনো সমাধিস্থল নাই হয়ে থাকে, তাহলে এই বিশাল পিরামিড বানানোর আসল উদ্দেশ্য কি ছিল? লক্ষ লক্ষ পাথর দিয়ে তৈরি এই পিরামিডগুলো আজও বিজ্ঞানীকে অবাক করে দেয়। কারণ লোহা ছাড়া, চাকা ছাড়া এবং মেশিন ছাড়া শেষমেশে লোকেরা এত ভারী পাথরগুলো কিভাবে দাঁড় করালো? আর সবচেয়ে বড় রহস্য, সম্প্রতি যখন বিজ্ঞানীরা পিরামিডের সেই অন্ধকার গুপ্ত সুড়ঙ্গে আধুনিক রোবট পাঠালেন, তখন বন্ধ দরজার ওপারে এমন কিছু দেখা গেল যা পুরো বিজ্ঞান জগৎকে চমকে দিয়েছিল। আজ আমরা এমন এক রোমাঞ্চকর সফরে যাব, সেখানে জানাবো মিশরীয় সভ্যতা, গভীর এক ইতিহাস যা এভাবে হয়তো আপনি আগে দেখেননি। আর সেজন্যই আমরা এখন ফিরছি প্রায় 11,000 খ্রিস্টাব্দ পূর্বাব্দে সেই সাহারা মরুভূমিতে। কারণ ইতিহাসটা শুরু হয়েছিল এখান থেকেই। আজ থেকে প্রায় 4,000 বছর আগে মানুষ বীজ বোনা শিখে গিয়েছিল। বিশ্বের কিছু অংশে মানুষ ছোট ছোট বসতি করে থাকতে শুরু করেছিল। কিন্তু আমাদের পৃথিবী খুব বড় একটা অংশ প্রকৃতি এবং ভয়ঙ্কর খেলা খেলেছিল। উত্তর আফ্রিকার সে বিশাল এলাকা, যাকে আজ আমরা বিশ্বের সবচেয়ে শুকন এবং প্রাণঘাতী মরুভূমি সাহারা বলি, তা সব সময় এমন ছিল না। বিজ্ঞানীরা এই সময়কালকে বলেন আফ্রিকান হিউমিড পিরিয়ড, যা 1100 খ্রিস্টপূর্ব থেকে 5000 খ্রিস্টপূর্ব পর্যন্ত। পুরো 6000 বছর ধরে সাহারার একদল ভিন্ন এক পৃথিবী ছিল। সেখানে মাইলের পর মাইল জুড়ে সবুজ সাভানার জঙ্গল ছিল, বড় বড় হ্রদ ছিল। সেখানে যাযাবর শিকারীদের অনেক ক্ষুদ্র কাবিলা বাস করত। তারা প্রকৃতির সাথে তাল মিলিয়ে বেঁচে ছিল। আমরা এর প্রমাণ পেয়েছি না প্লায়া নামে জায়গা থেকে। আজ এটি মিশরের দক্ষিণে একটি শুকনো মরুভূমি, কিন্তু 7000 খ্রিস্টপূর্বাব্দে এখানে একটি হ্রদ ছিল এবং তা তীরে মানুষ পাথরের এক বিশাল ঘের তৈরি করেছিল, যা সূর্যের গতিবিধি ট্র্যাক করত। একটি বিশ্বের সবচেয়ে পুরনো স্টোন ক্যালেন্ডার। অর্থাৎ সাহারার লোকেরা উন্নত ছিল, কিন্তু তারপর বাতাস তার গতিপথ বদলে দিল। বিজ্ঞানীদের মতে প্রায় 5500 খ্রিস্টপূর্বে পৃথিবীর অক্ষে খুব সামান্য একটি পরিবর্তনশীল এসেছিল, মাত্র কয়েক ডিগ্রি হেলে যাওয়া। কিন্তু সেই ছোট পরিবর্তন পুরো আফ্রিকার বর্ষা বা মৌসুমী বায়ুকে চিরতরের জন্য সরিয়ে দিল। দেখতে দেখতে সেই সবুজ পৃথিবী ঝলসে যেতে লাগলো। শতাব্দী পুরনো হ্রদগুলো কাদা হয়ে শুকিয়ে গেল, গাছের জায়গায় নিয়ে নিল উত্তপ্ত বালি। এখন সেই যাযাবর গোত্রগুলোর কাছে কোনো উপায় ছিল না। পশ্চিমে মরুভূমি থেকে এবং পূর্বের অনুর্বর এলাকা থেকে পিপাসা আর ভয়ে ভরা এই আলাদা আলাদা গোত্রগুলো তাদের বাচ্চা এবং বেঁচে থাকা পশুদের নিয়ে একই দিকে ধাবিত হচ্ছিল। তারা এমন এক জায়গা খুঁজে মাইলের পর মাইলের সেই তপ্ত বালিতে চলতে লাগলো। সেখানে শুধু এক ফোঁটা পানি পাওয়া যায়। এ প্রাণঘাতী অভিবাসন দুর্বল লোকেরা বালিতে দাফন হয়ে গেল। কিন্তু যারা এই ভয়ঙ্কর সফর পার করতে পারলো, তাদের চোখ শেষমেশ দিগন্তের এমন এক অলৌকিক দৃশ্য দেখা যায় যা মানবতার পুরো ইতিহাস বদলে দিল। তপ্ত সোনালী মরুভূমির একদম মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত চিরেদিকে এক বিশাল নীল এবং শান্ত রেখা বয়ে যাচ্ছিল। এমন এক নদী যার কোনো শেষ ছিল না, সেটা হলো নীল নদ।
যার সেই ক্লান্ত যাযাবর শিকারীরা সেই ঠান্ডা পানি স্পর্শ করলো, তখন তাদের মনে হলো তাদের সফর শেষ হয়েছে। তারা ভাবলো তারা শুধু পান করার পানিই পেয়েছেন। তারা জানতো না যে সেই নদীর তীরে তারা আজ তাদের ক্লান্তি দূর করেছেন, সেই তীরেই তাদের আগামীর প্রজন্মের সেই বিশাল পিরামিড দাঁড় করাবে, যা দেখে আজ হাজার বছর পরে মানুষ মস্তিষ্কে স্তব্ধ হয়ে যায়। কিন্তু একটা খুব বড় প্রশ্ন আজও বাকি ছিল। সেই চাচা লোকেরা কাল পর্যন্ত শুধু শিকার করে নিজেদের পেট ভরাতো, যাদের কাছে না কোনো বড় প্রযুক্তি ছিল, না কোনো সম্পদ। সেই লোকেরাই পরবর্তীতে আকাশ ছোঁয়া পিরামিড তৈরি করার সভ্যতা কিভাবে পরিণত হলো। যখন নীলনদ প্রতি বছর উত্থান পতন হয়, সবকিছু ডুবিয়ে দিত, তখন এই লোকেরাই অনিয়ন্ত্রিত পানিকে ভাগিয়ে নেয় কিভাবে। চাষাবাদ শুরু করলো। সে যাযাবর লোকেরা পিপাসা মিটে গিয়েছিল। তাদের মনে হতো এখন শুধু এই নদীর তীরে শিকার করতে হবে আর আরামে বাঁচতে হবে। কিন্তু তারা একটা কথা জানতো না, এই নদী কোনো সাধারণ নদী ছিল না। প্রতি বছরের নির্দিষ্ট মৌসুমে এই শান্ত নদী হঠাৎ এক ভয়ঙ্কর রূপ ধারণ করত এবং পানি উপড়ে পড়ত। দেখতে দেখতে তীরের মাইলের পর মাইল জমি ভয়ঙ্কর বন্যায় ডুবে যেত। শুরুতে শিকারীরা মনে হয়েছিল এটা কোনো দৈব প্রকোপ, তবে ভয় পেয়ে নিজেদের প্রাণ বাঁচাতে উঁচু পাহাড়ে পালিয়ে যেত। কিন্তু যখন কয়েক সপ্তাহ পর সেই পানি আবার নেমে যেত, তখন তার নিজের পেছনে ধ্বংসলীলা নয়, বরং এমন এক অলৌকিক জিনিস রেখে যেত যা সেই যাযাবর মানুষদের এই ভূমিতে থামতে বাধ্য করেছিল। বন্যার পানি নেমে যাওয়ার পর নদীর তীরে মাইলের পর মাইল জুড়ে এক অত্যন্ত গাঢ় কালো ভেজা মাটি বিছিয়ে যেত। এটি ইথিওপিয়ান পাহাড় থেকে ভেসে আসা বিশ্বের সবচেয়ে উর্বর সার ছিল। এই গোত্রের লোকেরা একটি জাদুকরী জিনিস লক্ষ্য করলো। যখন সেই কালো মাটিকে বনু ঘাস, বিশেষ করে গম এবং ববলির দানা পড়ত, তখন কয়েকদিনের মধ্যেই সেখান থেকে তাজা এবং সোনালি চারা গজে উঠত। হাজার হাজার বছর ধরে পশুর পেছনে দৌড়ানো মানুষের মাথায় বিদ্যুতের মতো একটা বুদ্ধি খেললো। তখন ভাবলো, যদি আমরা এই বীজগুলো ইচ্ছে করে এই কালো মাটিতে পুঁতে দেই, তাহলে কি আমাদের আর কখনো না খেয়ে মরতে হবে না। তারা বেশ এখান থেকে মানুষ নীল নদের সেই মাটিতে গম এবং বালির নিজেদের প্রথম বেশ বনে দিল। কিন্তু এখানে একটা খুব বড় সমস্যা ছিল। বন্যার পানি তো আবার নদীতে চলে যেত, আর কয়েকদিনের মধ্যেই সেই ভিজা মাটি শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে যেত। যদি মাটি শুকিয়ে যেত, তবে ফসল জ্বলে ছাই হয়ে যেত। আর ঠিক এভাবেই সে আদিম মানুষ এমন এক বুদ্ধি খাটিয়েছিল যা তাদের বিশ্বের সবচেয়ে প্রথম ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছিল। তারা বুঝে গিয়েছিল যে শুধু বীজ বোনা যথেষ্ট নয়, সেই পানি ক্ষেত পর্যন্ত আটকে রাখতে হবে। তাই পাথর এবং কাঠের হাতিয়ার দিয়ে মানুষ নীলনদ থেকে নিজেদের ক্ষেত পর্যন্ত মাটি খুঁড়ে ছোট ছোট খাল তৈরি করা শুরু করে দিল। তারা ক্ষেতের চারপাশে মাটির দেয়াল বানিয়ে দিল, যাতে যখন বন্যা আসে তখন তারা পানির গর্ত এবং নালাগুলোকে ভরে যায়। বন্যা নেমে যাওয়ার পরেও তাদের ক্ষেতে সপ্তাহ জুড়ে পানি জমা থাকে। ইতিহাস প্রথমবারের মতো মানুষ প্রকৃতি পানিকে নিজেদের নিয়ন্ত্রণ করে নিয়েছিল। কিন্তু এই চাষাবাদ মানুষের জীবনকে চিরতরের জন্য বদলে দিল, সেচ দিল। বীজ বুনে ফসলকে একা ছেড়ে কোথাও আর ঘুরে বেড়ানো যেত না, তাদের পাহাড়ের দিয়ে হতো। এখান থেকেই সবসময় ঘুরতে থাকা আদি মানুষের পা থেমে গেল, যা যাবার জীবন শেষ হয়ে গেল। নীল নদের তীরে নল খাগড়া ও মাটির তৈরি প্রথম স্থায়ী কুড়িঘর বসতে শুরু করলো। শিকারী এবং কৃষক হয়ে গিয়েছিল। চাষাবাদের সাথে সাথে গরু, ভেড়া এবং ছাগলও পালন করা শুরু করে দিল। কয়েক বছরের মধ্যেই এই ইরিগেশন সিস্টেম বা সেচ ব্যবস্থা তার আসল রং দেখালো। দেখতে দেখতে কুড়ে ঘরের বাইরে শস্যের পাহাড় জমে গেল। মানুষ প্রথমবারের মতো নিজের পেটের চাহিদা যে কয়েক গুণ বেশি গম, বালি উৎপাদন করে নিয়েছিল। এখন সেই শস্যকে সুরক্ষিত রাখার জন্য মাটির নিচে গভীর গর্ত এবং মাটির বড় বড় গুডাউন তৈরি করা হলো। শস্যের এই বিপুল ভান্ডার
মানবতার ইতিহাসে সবচেয়ে প্রথম সম্পদ ছিল। আর যখন পেট ভরা থাকে এবং ভবিষ্যতের জন্য শস্য সুরক্ষিত থাকে, তখন জনসংখ্যা খুব দ্রুত বাড়ে, যা কাল পর্যন্ত শুধু কিছু কুঁড়ে ঘরের একটা ছোট গোত্র ছিল, তা এখন ধীরে ধীরে একে অপরের সাথে জুড়ে গিয়ে বিশাল গ্রাম এবং শহরে পরিণত হচ্ছিল। এই বিশাল শহরগুলোকে মিশরীয় সভ্যতার ভিত্তিতে স্থাপন করেছিল। কিন্তু সেখানে সম্পদ থাকে, সেখানে লহের জন্ম হয়। যখন এই ছোট গ্রামগুলো বিশাল শহরে পরিণত হয়, তখন সবচেয়ে বেশি উর্বর জমি শস্যের গোডাউন এবং নীল নদের জলের উপর দখল নেয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এখন প্রশ্ন ছিল, এই শহর, ক্ষেত, হাজার হাজার মানুষের আসলে নিয়ন্ত্রণ কে করবে? আসলে কিভাবে জন্ম হলো মিশরের সে রাজতন্ত্রের, যাকে বিশ্ব ফারাও বা ফেরাউন নামে চেনে? নীল নদের সে জাদুকরী মাটি এবং শেষ প্রযুক্তির ফলে আদি মানুষ শস্যের সে গুডাউনগুলোতে বছরের পর বছর গম আর বার্লি ভরেছিল। তাদের গন্ধ এবং শুধু সেই গ্রামবাসী পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। এই গন্ধ মরুভূমির সে ভয়ঙ্কর এবং ক্ষুধার্ত গোত্রগুলোকে কাছে পৌঁছে দিয়েছিল, যা তখনও শিকারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিল। আর তারপর শুরু হলো মানবতার ইতিহাসে সবচেয়ে প্রথম, সবচেয়ে ভয়ঙ্কর লুটপাটের যুগ। অন্ধকার রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত ভয়ঙ্কর ডাকাতরা এ বসতিগুলোর উপর হামলা করতে লাগলো। শস্য লুট করে নেওয়া হলো, কুড়ে ঘর জ্বালিয়ে দেয়া হলো। ভয় এতটাই বেড়ে গিয়েছিল যে কৃষকরা বুঝতে পারত শুধু শস্য ফলানো যথেষ্ট নয়, সেগুলোকে বাঁচাতেও জানতে হবে। আর এই ভয়ের মাঝ থেকেই নীল নদের তীরে জন্ম হলো বিশ্বের প্রথম শাসকদের। দেখতে দেখতে নীল নদের তীরে বিশ্বের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বিশাল শহরগুলোকে ভিত্তি স্থাপন হতে লাগলো। মেমফিস, থিবস এবং অ্যাবাইডোসের মতো মহান শহর আকার ছুটতে লাগলো। এই শহরগুলোকে সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল, সে শত্রুদের হাত থেকে গোত্রকে বাঁচাতে পারত। লোকেরা নিজেদের শস্য, নিজেদের স্বাধীনতা তার হাতে তুলে দিল। কিন্তু এই পুরো নীলনদ উপত্যকা কোনো একটি দেশ ছিল না। শুরুতে এটি দুইটি আলাদা শক্তিতে বিভক্ত ছিল। দক্ষিণের পাহাড়ি এলাকা, যাকে আপার ইজিপ্ট বলা হতো, উপরের সমতল অংশ, যাকে লোয়ার ইজিপ্ট বলা হতো। তারপর আজ থেকে প্রায় 5000 বছর আগে ইতিহাসে এমন এক মহাবলী শাসন উঠে এলো যে সবকিছু বদলে দিল। তার নাম ছিল নারমার। রাজা নারমার নিজের শক্তিতে দুইটি আলাদা রাজ্যকে মিলিয়ে দিলেন। বিশ্বের সবচেয়ে প্রথম অখণ্ড ইজিপশিয়ান এম্পায়ার দাঁড় করালেন। হাজার হাজার মানুষের এ ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য এই শাসকরা বিশ্বের সবচেয়ে প্রথম আইন বানালো। মিশরের মানুষগুলো একের মাত বলতো। তারা মানুষের মাথায় এই কথাটা বসিয়ে দিত যে যদি রাজ্য, ন্যায় বিচার এবং সিস্টেম না থাকে, তবে পুরো পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এ মাস্টার মাইন্ড সাইকোলজি ছিল। যখন নিয়ম তৈরি হলো, তখন ট্যাক্সও চালু করা হলো। কৃষকরা তাদের ফসলের একটা অংশ রাজাকে দিতে হতো। কিন্তু এত হাজার হাজার টন শস্যের হিসাব কিভাবে রাখা হবে? এই হিসাব রাখার জন্য মিশরের কিছু অত্যন্ত বুদ্ধিমান মানুষ এক জাদুকরী জিনিসের আবিষ্কার করলো। তারা পশু পাখি এবং মানুষের আকৃতি মিলিয়ে বিশ্বের প্রথম লিখিত ভাষা তৈরি করে দিল, যাকে আজ আমরা বলি হাইরোগ্লিফিক্স। কিন্তু এটা খুব বড় প্রশ্ন আছে, এই ইজিপ্ট সাম্রাজ্যের প্রাচীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ধনী দেশ হলো কিভাবে? এর রহস্য তাদের তরবারিতে নয়, বরং নীল নদের ঢেউয়ের উপর ভাসত। মিশরের মানুষ পেপিরাস নামে গাছ এবং কাঠ জুড়ে বিশ্বের সবচেয়ে বিশাল উন্নত নৌকা বানিয়েছিল। নীলনদ এবং শুধু পানি পান করার মাধ্যমেই ছিল না, এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত ট্রেড রুট, বাণিজ্যের পথ হয়ে গিয়েছিল। মিশরের কাছে নিজের উর্বর জমি থেকে উৎপাদিত হাজার হাজার টন গম, লিনেনের অত্যন্ত মখমলি কাপড় এবং পেপিরাসের খাজানা ছিল। তারা এই নৌকাগুলোকে নিজেদের এই মালপত্র বোঝাই করে দূর দূরান্তের দেশ পর্যন্ত যেত এবং ব্যবসা করত। বিনিময়ে তারা কি আনত?
তারা লেবাননের জঙ্গল থেকে মহামূল্যবান দেবদারু কাঠ আনতো, সিনাইয়ের পাহাড় থেকে চকচকে তামা আনতো। সবচেয়ে বড় জিনিস, তারা দক্ষিণের নবিয়াম ভয়ঙ্কর মরুভূমি থেকে মন সোনা আনতো। এ ব্যবসা ইজিপ্ট অঢেল সম্পদে ভরে দিয়েছিল, কিন্তু তাদের এই একটি ধর্মীয় বিশ্বাস ছিল, যার কারণে মিশরের মানুষ তাদের রাজার শরীরকে 1000 বছর পর্যন্ত সুরক্ষিত রাখতে চাইতো। এবং কিভাবে এই বিশ্বাসী পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড় আশ্চর্যজনকের মধ্যে একটি গিজার পিরামিডে ভিত্তি হয়ে উঠল। মিশরের এই ফারাও রাজারা সম্পদ, সেনাবাহিনী এবং নীল নদের উপর নিজেদের পুরো দখল জমিয়ে ফেলছিল। বেঁচে থাকতে তারা নিজেদের স্রষ্টা দাবি করে ফেলেছিল। তাদের কাছে সেই সব কিছুই ছিল যা একজন মানুষ ভাবতে পারে, কিন্তু একটা খুব ভয়ঙ্কর সত্য ছিল যা থেকে বিশ্বের কোনো ফারাও রাজা পালাতে পারত না, আর তা হলো মৃত্যু। রাজা খুব ভালোভাবে জানতো যে যখন সে বুড়ো হয়ে যাবে, তখন সে রোগে ভুগবে, এবং যখন তার নিঃশ্বাস থামবে তখন সাধারণ জনগণ দেখবে যে এই রাজা তো আমাদের মতোই মারা গেল। তখন মানুষদের মন থেকে তার ভয় শেষ হয়ে যাওয়ার এবং ভয় শেষ হতেই তার আগামী প্রজন্মের হাত থেকে এই বিশাল সাম্রাজ্য রাজনীতি চিরতরের জন্য ছিনিয়ে নেওয়া হবে। ঠিক এভাবেই ইজিপ্টের এই শাসকরা মানুষের মস্তিষ্কের সাথে ইতিহাসের সবচেয়ে বড় এক ভয়ঙ্কর মাইন্ড গেম খেল। তারা মিশরের ধর্ম এবং মানুষের আস্থাকে নিজেদের সবচেয়ে বড় হাতিয়ার বানিয়ে নিল। শাসকরা ঘোষণা করল যে যখন একজন সাধারণ মানুষ মারা যায় তখন সে চিরতরের জন্য মাটিতে মিশে যায়, কিন্তু যখন একজন ফারাও চোখ বন্ধ হয় তখন সে মরে না। সে শুধু এই পার্থিব শরীর ছেড়ে আকাশে নিজের পিতা সূর্য দেবতা, যাকে ওরা রা বলতো, আর তার সাথে দেখা করতে চায়, যাতে সে সেখান থেকে পুরো পৃথিবীতে আলো দিতে পারে। শাসকরা জনগণের মনে ভয় তৈরি করে দিত যে যদি মরার পরে ফারাওয়ের শরীর মাটিতে সুরক্ষিত না থাকে, যদি তারা শরীরকে সাধারণ মানুষের মতো শুধু বালিতে পড়ে দেওয়া হয় এবং তা পৌঁছে যায়, তবে তার আত্মা ওই তারাগুলো পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর যদি রাজার আত্মা শান্তি না পায় তবে সূর্য দেবতা রেগে যাবেন, নীল শুকিয়ে যাবে, পুরো মিশর ধ্বংস হয়ে যাবে। তারা বিনা কোনো বিরোধিতা পুরো সাম্রাজ্যের উপর নিজেদের শাসন চালাতে থাকে। মানুষ ভয়ে ভয়ে খুশি মনে রাজার সেবা করত, বিনা কোনো লোভের রাজার জন্য দিনরাত ঘাম ঝরাতো, কারণ তাদের মনে হতো যে তারা কোনো মানুষের গোলামি করছে না, বরং নিজেদের পৃথিবীকে ধ্বংস হওয়া থেকে বাঁচাচ্ছে। এখন ফারাওয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রাজার শরীরের পচন এবং বন জন্তু থেকে কিভাবে বাঁচানো যায়। এই ভয়ের কারণে মিশরের মানুষ বিজ্ঞানীদের মাধ্যমে এমন এক রহস্য শিখল যাকে আজ আমরা বলি মমিফিকেশন। কিন্তু আসলে কিভাবে মমিফিকেশন প্রক্রিয়া একজন মানুষের শরীরকে 1000 বছর পর্যন্ত প্রায় সেরকমই সুরক্ষিত রাখলো, এই রহস্য আমরা ভিডিওর শেষে বুঝবো। কিন্তু শুধু মমি বানানোই যথেষ্ট ছিল না, তাদের শরীরকে সাধারণ মানুষের কবর থেকে দূরে এবং এমন এক দুর্ভেদ্য সিন্ধুকে রাখা হতো যা কোনো মানুষ, পশু বা সময়ও মুছে ফেলতে না পারে। এখান থেকে সেই পিরামিডগুলোর ধারণার বীজ বপন হলো, কিন্তু আসলে তা কতটুকু সত্য ছিল? শুরুর দিকে পিরামিডগুলো বানানোর সময় এমন একটি বড় ভুল হয়েছিল যা মিশরের ইঞ্জিনিয়ারদের শিখিয়েছিল যে আসল পিরামিড কিভাবে বানাতে হয়। রাজাদের লাশদের পচন কোন জন্তু থেকে বাঁচানোর জন্য এই শুরুর দিকে রাজার মাটির নিচে গভীর কবর খোঁড়া শুরু করলো। সেই কবরগুলোকে সুরক্ষিত রাখার জন্য তারা মাটির উপর ইটের এক 4 কোণা চ্যাপ্টা চাতাল বানিয়েছিল। মিশরের লোকেরা এই চাতালগুলোকে মাস্তাবা বলতো, কিন্তু এই মাস্তাবা কোনো চিরস্থায়ী ইমারত ছিল না। জোর বাতাস এবং মরুভূমির ঝড় সময়ের সাথে এই মাটির চাতালগুলোকে মুছে দিচ্ছিল। আর তারা চেয়েছিল, বড় ভয় ছিল ডাকাতদের। ভয়ঙ্কর ডাকাতরা সহজেই ইটগুলো ভেঙে ভিতরে ঢুকে যেত, রাজার সোনা, তার মমির লুট করে নিত।
রাজারা বুঝেছি গিয়েছিল যে তাদের পাথরে এমন এক স্ট্রাকচার দরকার যা সময়েও মুছে ফেলতে পারে না। আর তখন ইতিহাসের পাতায় এন্ট্রি হলো প্রথম জিনিয়াস ইঞ্জিনিয়ার ইমহপের। পেশিয়ান কিং জোসেরের জন্য সে মাটিতে প্রত্যাখ্যান করে পাথরকে বেছে নিল। ইমহটেপ একটা চারকোনা মাস্তাবার উপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এভাবে 6টি ভারী চাতাল একটার পর একটা রেখে দিল। যখন ধুরু সরল তখন ইজিপ্ট অবাক ছিল। একটি বিশ্বের সবচেয়ে প্রথম পিরামিড ছিল, দ্য স্টেপ পিরামিড। প্রথমবারের মতো মানুষ মাটিতে নিজেদের এক কৃত্রিম পাহাড় দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু মানুষ কখনো সন্তুষ্ট হয় না। কয়েক দশক পরে ফারাও কিংস নেফেরু যখন পুরো ইজিপ্ট সাম্রাজ্যে শাসন করলেন, তিনি ঠিক করলেন যে সিঁড়িওয়ালা নয়, বরং চারপাশ থেকে একদম মসৃণ পিরামিড চাই। আর তার আদেশ ইঞ্জিনিয়ারিং বড় উৎসাহে 54 ডিগ্রির খাড়া ঢালে ভারী পাথর উঠানো শুরু করলো। কিন্তু এখানেই আদিম মানুষ থেকে ইঞ্জিনিয়ারিং হওয়া সেই লোকদের দ্বারা এক ভয়ঙ্কর গাণিতিক ভুল হয়ে গেল। পাহাড়ের ওজন এত বেপরোয়াভাবে বাড়ল যে পিরামিডের ভেতর থেকে নড়ে উঠল। ফলাফল পিরামিডের মাঝখান থেকেই বেঁকে গেল। একে বেন্ড পিরামিড বলা হতো। এটি মানব ইতিহাসের প্রথম বড় ইঞ্জিনিয়ারিং এ ব্যর্থ ছিল। কিন্তু কিং স্লেপের হার মানলেন না। এই ইজিপশিয়ান ইঞ্জিনিয়ারিং নিজেদের ভুল থেকে শিখল এবং নতুন সঠিক গণিত প্রয়োগ করলো। বছরের পর বছর রক্ত ঘামের পর লাল পাথর দিয়ে এক নতুন ইমারত দাঁড়িয়ে গেল। এতে কোনো সিঁড়ি বাঁক ছিল না। এটি ছিল হিউম্যান হিস্টোরির প্রথম একদম পারফেক্ট সফল মুসারিন পিরামিড। সময় গড়ানোর সাথে সাথে যখন ফারাও খুফু গদিতে বসলেন, তখন তার মনে হলো এক অত্যন্ত বিশাল পিরামিড নির্মাণের চিন্তা এলো। লোহা ছাড়া, চাকা ছাড়া, কোনো আধুনিক মেশিন ছাড়া শেষমেশ মিশরের ইঞ্জিনিয়াররা বিশ্বের সবচেয়ে বড় আশ্চর্য দ্য গ্রেট পিরামিড অফ গিজা কিভাবে দাঁড় করালো। ইজিপ্টের সিংহাসন ফারাও খুফু বসতেই তিনি ঠিক করলেন যে তার পিরামিড এ পর্যন্ত তৈরি হওয়া সব পিরামিডের চেয়ে বিশাল হবে। এত ভারী পিরামিডের জন্য এক মজবুত ভিত্তি দরকার ছিল। তাই তারা ইঞ্জিনিয়ারিং নীল নদের পশ্চিম তীরে গিজার পাথরের মালভূমিতে বেছে নিল। এই জায়গাটি এজন্যই বাঁচা হয়েছিল কারণ মিশরের লোকেরা বিশ্বাস করত যে সেখানে সূর্য ডুবে, সেখান থেকে মৃতদের রহস্যময় পৃথিবী শুরু হয়। গিজার এই ময়দান সে আশ্চর্যর ভিত্তি রাখা হলো, তাই বিশাল মানুষদের চিন্তায় অনেক বাইরে ছিল। এই গ্রেট পিরামিড 481 ফুট উঁচু ছিল, অর্থাৎ আজকে প্রায় 50 তলা ইমারতের সমান। আর একটি বানানোর জন্য কোনো 100 বা 1000 নয়, বরং 23 লক্ষ বিশাল পাথরের দরকার ছিল। সে আমলে ইঞ্জিনিয়ারিং এর জন্য এটি এক স্পর্টিবল চ্যালেঞ্জের মতো ছিল। একটু ভাবুন, সে মানুষদের কাছে না তো কোনো লোহার হাতিয়ার ছিল, না চাকার আবিষ্কার হয়েছিল। তাহলে মেশিন ছাড়া এই অলৌকিক ঘটনা ঘটলো কিভাবে? পিরামিডের ভেতর কাঠামো বানানোর জন্য হলুদ পাথর গিজার মালভূমি থেকে কাটা হয়েছিল, কিন্তু পিরামিডের বাইরে থেকে আয়নার মতো চকচকে বানানোর জন্য সাদা লাইমস্টোন বা চুনা পাথরের দরকার ছিল, যা নীল নদের ওপারে তুরান খনিগুলোতে পাওয়া যেত। এবং রাজা কিংস চেম্বার বানানোর জন্য অত্যন্ত শক্ত রেড গ্রানাইট পাথরের দরকার ছিল, যা গিজা থেকে 400 কিলোমিটার দূরে আসওয়ান শহরে ছিল। কিন্তু 50 থেকে 50 টনের পাথর 400 কিলোমিটার দূর থেকে গিজা পর্যন্ত নিয়ে আসা কিভাবে? এজন্য ইজিপশিয়ান ইঞ্জিনিয়ারের প্রকৃতির সাথে বড় শক্তি নীল নদীর বন্যাকে ব্যবহার করলো। যখন নদী নিজের পূর্ণ জোয়ারে থাকতো, তখন দেবদারু কাঠের তৈরি বিশাল নৌকায় এ ভারী পাথরগুলোকে তুলে সোজা গিজার মালভূমিতে একদম কাছে পর্যন্ত আনা হতো। এরপর শুরু হতো মজুরদের রক্ত ঘামের আসল লড়াই। এ লক্ষ লক্ষ মজুর সে ভারী পাথরগুলোকে কাঠের স্লেমের উপর লাগতো। মরুভূমির বাড়িতে ঘর্ষণ কমানোর জন্য স্লেজের সামনে ক্রমাগত পানি ঢালা হতো,
যাতে পাথরগুলো সহজেই পেছনে যেতে পারে। তারপর মাটি এবং ইটের বিশাল র্যাম্প বানিয়ে মানুষের শক্তিকে সে পাথরগুলোকে পিরামিড সাইটের দিকে টানা হতো। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, এ পাথরগুলোর ওজন নয়, বরং পিরামিডের জ্যামিতিক এবং নির্ভুলতা ছিল। 23 লক্ষ পাথরকে কোনো কম্পাস বা আধুনিক মেশিন ছাড়া একদম সঠিক উত্তর দিকে মুখ করে রাখা হয়েছিল। এর ভিডিওর লেভেল এতটাই পারফেক্ট ছিল যে তার 4 কোণায় 1 ইঞ্চিরও পার্থক্য ছিল না। দুটি পাথরের মাঝে জোর এতটাই সূক্ষ্ম ছিল যে আজকের একটা প্লেটও তাদের মাঝখান দিয়ে ঢুকানো যাবে না। এটি সেই ইজিপশিয়ান ইঞ্জিনিয়ারদের মস্তিষ্কের সবচেয়ে বড় গাণিতিক অলৌকিক ছিল। বছরের পর বছর পরিশ্রমের পর যখন 23 লক্ষ পাথরের এই গ্রেট পিরামিড তৈরি হয়ে গেল, তখন ফারাওয়ের মৃত্যুর পর তার লাশকে মুমি বানিয়ে অপার খাজানার সাথে পিরামিডের সবচেয়ে গোপন অন্ধকার ঘরে দাফন করা হলো। বাইরে থেকে পাহাড়ের ভারী পাথর দিয়ে চিরতরের জন্য সিল করে দেয়া হলো। যদি তাই হয়, তাহলে এখন আবারও সেই প্রশ্ন আসে, আসলে যদি তাদের পিরামিডে দাফন করা হয়, তাহলে তাদের মমি কারা দেহ পাওয়া গেল না কেন? আমরা এখন সেই রহস্যময় উত্তর খোঁজার চেষ্টা করব। কুফু নিজের মৃত্যুতে সুরক্ষিত করে নিয়েছিলেন, কিন্তু কুফুর এই ভয়ঙ্কর মাস্টার প্ল্যান কি সত্যি সফল হয়েছিল? যখন হাজার বছর আজকের অনুসন্ধানকারীরা এই দুর্ভাগ্যের গ্রেট পিরামিডের দরজা ভাঙল, তখন সেই অন্ধকার কিংস চেম্বারের ভেতর তারা কি পেল? মহান গির্জায় পিরামিডের এখন বাইরে থেকে পুরোপুরি ছিল হয়ে গিয়েছে। 23 লক্ষ পাথরের এই দুর্ভেদ্যের পাহাড়ের ভেতর গভীর অন্ধকার, এক ভয়ঙ্কর নিস্তব্ধতা ছিল। যদি আপনি সেই সময়ে এই পিরামিডের ভিতর যেতেন, তবে আপনি এক গোলক ধাঁধায় দেখতে পেতেন। ভেতরে যাওয়ার জন্য অত্যন্ত সরু এবং ঢালু সিক্রেট প্যাসেজ বা গোপন পথ বানানো হয়েছিল ডাকাতদের ধোঁকা দেওয়ার জন্য। অনেকে নকল দরজা ভয়ঙ্কর ভাত পাতা হয়েছিল, আর এই পাথর দিয়ে তৈরি ছিল দা কিং চেম্বার। এখানেই ফারাওয়ের শরীরকে চিরতরের জন্য সুরক্ষিত রাখা হতো। কিন্তু শুধু পাথরের দেয়ালেই শরীর পচা থেকে বাঁচাতে পারত না। এজন্য মিশরের পুরোহিতরা রাজার শরীরের মমিতে পরিণত করত। তা আসলে মমি কি ছিল? রাজার মৃত্যুর পর সবার আগে তার মাথা পাকা করা হতো, তারপর তার পেটের সব ভেতর অঙ্গ, এগুলো সবার আগে পচে। শুধু হৃৎপিণ্ড শরীরের ভেতর ছাড়া হতো, কারণ তাদের বিশ্বাস ছিল যে মানুষের আত্মা এবং মস্তিষ্ক তার হৃদয়ে বাস করে। এরপর সেই খালি শরীরকে এক বিশেষ লবণে 40 দিন পর্যন্ত শুকানো হতো, যাতে শরীরের সব আর্দ্রতা শেষ হয়ে যায়, এবং শেষে সিডার তেল এবং রজনের প্রলেপ লাগিয়ে তাদের হাজার হাজার মিটার লম্বা সুতির পট্টিতে শক্ত পেঁচিয়ে দেওয়া হতো। রাজা এখন মমি হয়ে গিয়েছিল। এই মমিকে একটার ভেতর একটা সোনা অনেকগুলো কফিন রাখা হতো, এবং সেই দাফন কক্ষকে মাটি থেকে ছাদ পর্যন্ত অঢেল সোনা, দামি পাহাড়, রথ, অস্ত্র, এমনকি খাজনা দিয়ে ভরিয়ে দেয়া হতো, যার মূল্যের আন্দাজ করা আজও অসম্ভব। ফারাওয়ের মনে হতো সে খাজনার মৃত্যুর পর দুনিয়া তার কাজে আসবে, কিন্তু রাজারা একটা খুব বড় ভুল করেছিলেন। তারা নিজেদের খাজনা বাঁচানোর জন্য পাহাড়ের সমান বড় পিরামিড তো বানিয়েছিল, কিন্তু এই পিরামিডগুলো ডাকাতদের জন্য একটা খুব বড় সাইনবোর্ড হয়ে গেল। যেমনই ফারাওয়ের শাসক দুর্বল হলো, ভয়ঙ্কর ডাকাতরা পিরামিডের ভারী দরজা ভেঙে দিল। তারা মমিতে ছিঁড়ে ফেললো এবং ভেতরে রাখা হলো হাজার কিলো সোনা লুট করে নিল। গ্রেট পিরামিড সহ মিশরের প্রায় সব পিরামিড প্রাচীনকালে খুব খারাপভাবে লুট হয়ে গিয়েছিল। যখন পরে আসা নতুন ফারাও রাজারা এই ধ্বংসলীলা দেখল, তখন তাদের আত্মা কেঁপে উঠল। তারা বুঝে গেল যে পিরামিড আর সুরক্ষিত নয়। তাই তারা পিরামিড বানানো চিরতরের জন্য বন্ধ করে দিল। এখন তারা মাটির নিচে পাহাড়ের মাঝে এক অত্যন্ত নির্জন এবং গোপন উপত্যকার কবর লুকানো শুরু করলো। এই জায়গাকে ইতিহাসের ভ্যালি অফ কিংস বলা হতো। এই গোপন কবরগুলোকে দাফন ছিল মিশরের এক তরুণ রাজা
তুতেনখামেনের কবর। তুতেনখামেন মাত্র 19 বছর বয়সে মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পর পুরোহিতরা তাড়াহুড়ো করে মমিকে গোপন উপত্যকায় এক ছোট কবরে দাফন করে দিল এবং তার উপর মাটি পাথর ফেলে দিত যাতে কেউ তার খোঁজ না পায়। হাজার হাজার বছর ধরে ওই কবর সে অন্ধকারে দাফন রইল। মিশরের বড় বড় রাজাদের কবর লুট হতে থাকলো, কিন্তু তুতেনখামেনের সেই লুকানো কবর পর্যন্ত কেউ পৌঁছাতে পারল না। 1922 সালে এক ব্রিটিশ আর্কিওলজিস্ট হার্ট কার্টার বহু বছর ধরে এই উপত্যকা খনন কার্য চালাচ্ছিলেন। সবাই বলে দিয়েছিলেন যে এখানে কিছু পাওয়া যাবে না, কিন্তু একদিন কাটাররা মজুররা বালির নিচে এক লুকোনো সিঁড়ি পেল। যখন কাটার সেই 3000 বছর পুরনো সিল করা দরজা একটা ছোট ছিদ্র করলেন, তখন তারা পেছনে দাঁড়িয়ে থাকা লোকেরা জিজ্ঞেস করলো, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? কাটারের মুখ থেকে শুধু একটা আওয়াজ বের হলো, হ্যাঁ, অদ্ভুত জিনিস, শুধু সোনা আর সোনা। যখন সেই কবরকে পুরোহিত খোলা হলো, তখন বিশ্বের ছোট তারা ধাঁধিয়ে গেল। সেই একটা চোখ কবরের ভেতর প্রায় 5000 মহামূল্যবান বস্তু ঠাসাঠাসি করে ভরা ছিল। সোনার রথ, সোনার সিংহাসন, জাদুকরী অস্ত্র, সবচেয়ে ভয়ঙ্কর রাজা তুতেনখামেনের মমি, যার মুখের উপর 10 কেজি খাঁটি সোনার এক চকচকে মুখোশ রাখা ছিল। এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুরক্ষিত আর্কিওলজিক্যাল খোঁজ ছিল। এটি কোনো গল্প নয়, বরং আজ এসব খাজনা মিশরের মিউজিয়ামে রাখা আছে। কিন্তু তুতেনখামেনের খাজানা তো এক গোপন উপত্যকায় পাওয়া গিয়েছিল, তাহলে গিজায় সেই বিশাল গ্রেট পিরামিডের ভিতর গিয়েছিল। এত বড় 23 লক্ষ পাথরের পাহাড় শুধু একটা লাশ লুকানোর জন্য বানানো হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? আর যখন সম্প্রতি বিজ্ঞানীরা এই রোবটকে পিরামিডের সেই সরু সুড়ঙ্গগুলোকে পাঠানো, সেখানে মানুষ যেতে পারে না, তখন তারা সেখানে এমন কিছু পেল যা এর রহস্যকে আরো গভীর করে দিল। যখন বিজ্ঞানীরা গিজার গ্রেট পিরামিডের গোপন ঘরগুলো খুলল, তখন তারা সেখানে কোনো মমিই পেল না, কোনো খাজনাই পেল না। দেওয়ালের কোনো ছবি বা হাইরোগ্লিফিক্স পর্যন্ত ছিল না। সবকিছু একদম খালি পড়েছিল। ইজিপ্টের সে রাজারা 50 টনের লক্ষ লক্ষ পাথর শুধু একটা খালি ঘর বানানোর জন্য টেনেছিল। এখান থেকে জন্ম হয় ইতিহাসের সবচেয়ে বড় বিতর্কের। আজকের মডার্ন সায়েন্সের সন্দেহ হতে লাগলো যে হয়তো 10 গ্রেট পিরামিড কখনো কোনো কবরই ছিল না। 1980-র দশকে কিছু বিজ্ঞানী আকাশের তারায় এক ম্যাপ মাটিতে রাখলো। যখন তারা গিজার 3টি পিরামিডকে দেখলো, তখন তাদের হুঁশ উড়ে গেল। গিজায়ের 3টি পিরামিড আকাশে থাকা ওরিয়ন বেল্টের 3টি তারার সাথে একদম সোজা লাইনে জুড়ে ছিল। তারা উজ্জ্বলতা বা চমক অনুযায়ী পিরামিডগুলোর আকারও ছোট বড় ছিল। মিশরের লোকেরা বিশ্বাস করত যে ওরিয়ন তারামণ্ডপের মৃত্যুর দেবতা ওসাইরিন থাকেন। ইজিপশিয়ানদের মাটিতে তারা এক নিখুঁত ম্যাপ তৈরি করা ছিল, কিন্তু বিনা কোনো দুর্ভিক্ষ যন্ত্র এবং উন্নত ক্যালকুলেশন ছাড়া এটা কিভাবে সম্ভব হলো? এটি ইম্পসিবল। এবং নিখুঁত কুণিত দেখে আজও বিশ্বের অনেক বড় বড় বিজ্ঞানী এবং চিন্তাবিদদের এটা বিশ্বাস যে ইজিপশিয়ান লোকেরা এ কাজ একা একা করতে পারত না। পিরামিডের তৈরি কোনো বাইরের শক্তি বা এলিয়েনরা সাহায্য করে থাকবে, অথবা সেই সময় কোনো খুব উন্নত সভ্যতা উপস্থিত ছিল। এর সাথে জড়িয়ে আরও একটি থিওরি হলো এনজিও থিওরি। এর মধ্যে গ্রেট পিরামিড অফ গিজা শক্তির সাথে জড়িয়ে কোনো কাঠামো হতে থাকতো, কারণ এর ভেতর লাল গ্রানাইট, বাইরে সাদা চূড়া পাথরের ব্যবহার হয়েছিল। কিন্তু ইতিহাসবিদ এবং বিজ্ঞানীদের এখন পর্যন্ত এমন কোনো জোরালো প্রমাণ মেলেনি যে পিরামিডের বিদ্যুৎ তৈরি করা কোনো পাওয়ার প্ল্যান্ট ছিল বা মিশরের লোকেরা সেই সময় বিদ্যুৎ ব্যবহার করত। এসব রহস্য থেকে পর্দা তোলার জন্য মডার্ন সায়েন্স নিজেদের সবচেয়ে উন্নত প্রযুক্তির সাহায্য নিল। গ্রেট পিরামিড কুইন্স চেম্বারে 2টি অত্যন্ত ছোট এবং রহস্যময় সুড়ঙ্গ আছে। এই সুড়ঙ্গগুলোকে মাত্র 8 ইঞ্চি চওড়া। সেখানে কোনো মানুষ যেতে পারে না।
বছরের পর বছর কেউ জানতো না যে এই সুড়ঙ্গগুলো পিরামিডের ভেতরে কোথায় আছে। তাই 1993 সালে বিজ্ঞানীরা এই অন্ধকার সুড়ঙ্গকে ক্যামেরার লাগানো ছোট ছোট রোবটের ভেতর পাঠালো। পুরো বিশ্বের নজর সেই রোবট ক্যামেরার উপর আটকে ছিল। সেই রোবট ধীরে ধীরে 4500 বছরের পুরনো অন্ধকার সুড়ঙ্গের উপর উঠতে লাগলো। 200 ফুট ভেতরে যাওয়ার পর রোবট হঠাৎ থেমে গেল। তারা ক্যামেরায় দেখলো যে রাস্তা বন্ধ। সামনে পাথরের এক রহস্যময় দরজা ছিল, যার উপর কপালের তামার 2টি পিন লাগানো ছিল। যখন বিজ্ঞানীরা এই সূক্ষ্ম ড্রিল মেশিন দিয়ে সেই দরজা ছিদ্র করলো এবং তাদের ভেতর অ্যান্ড্রোস্কোপিক ক্যামেরা ঢুকালো, তখন তাদের লোম খাড়া হয়ে গেল। সে দরজার পেছনে কোনো খোলা জায়গা ছিল না, বরং তারা পেছনে আরেকটি দ্বিতীয় রহস্যময় দরজা উপস্থিতি ছিল। আর সাম্প্রতিক 2015 সালে আধুনিক স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে পিরামিডের ভিতর বিশাল শূন্যস্থান বা বিগ ভয়েড আবিষ্কৃত করেন। পিরামিডের ভেতর এই গোলকধাঁধা আজও পুরোপুরি সমাধান করা যায়নি। মডার্ন স্ক্যানিং থেকে এটাও জানা গেছে যে পিরামিড একদম মাঝখানে অনেক বড় বড় ফাঁকা জায়গা আছে, সেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছাতে পারেনি। এই দরজাগুলোর পেছনে আসলে কি আছে? সেখানে কি কোনো খাজনা আছে, এলিয়েনদের কোনো সূত্র আছে, নাকি এমন কোনো প্রযুক্তি যা বিশ্বের ইতিহাস বদলে দিতে পারে? এই রহস্য হয়তো চিরতরের জন্য এই পাথরের পাহাড়ের দাফন থাকবে। এই ফারাও রাজাদের একজন শাসন আমলে এসেছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক গবেষণায় ধারণা মতে সে ফেরাউন ছিল দ্বিতীয় রেমেসিস। প্রাচীন মিশরের এই শক্তিশালী যুগে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাম সেই ঐতিহাসিক সংঘাত ঘটে। মহান আল্লাহর নির্দেশ ও সাহায্যে বনি ইসরায়েলে ফেরাউনের নির্মল দাসত্ব থেকে মুক্ত করেন মুসা আলাইহিস সালাম। দিন শেষে ফেরাউনের এত ক্ষমতা ও দম্ভ লোহিত সাগরের পানিতেই বিলীন হয়ে যায়।